বাংলাদেশ সব দেশের সাথে সমান দূরত্ব আবার অংশীদারত্ব চায়। এই বিষয়ে সব সময়ই দক্ষতার পরিচয় দিয়ে এসেছে। পররাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভারত চীন দুই দেশই চাচ্ছে প্রধানমন্ত্রী তার দেশ আগে সফর করুক। আগে পরে সফরের কারণে সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা এই নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব শমশের মোবিন চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। শমশের মোবিন চৌধুরী, ভারত চীন দুই দেশই চাচ্ছে প্রধানমন্ত্রী তার দেশ আগে সফর করুক। আপনি একজন সাবেক কূটনীতিক, আগে পরে সফর করা মানে কোনো সরকার প্রধান যখন নির্বাচিত হয়ে আসেন, নতুন সরকার গঠন করেন, তারপরে আগে পরে সফর, এটা আসলে কূটনীতির ভাষায় আসলে কি মিন করে? ধন্যবাদ মাহবুব আপনাকে। এইটার একটা প্রতীকী মূল্য একটা রয়েছে, যে বিশেষ করে আমাদের অঞ্চলে এটা যে সব জায়গায় দেখা যায় সেটা না। এটা শ্রীলঙ্কায় দেখা যাচ্ছে ইদানিং, মালদ্বীপ বলেন, নেপাল, ভুটান, বাংলাদেশ। এখন আপনার বিবরণীতে আপনি বললেন সমান সমান দূরত্ব। আমি দূরত্ব শব্দটা এখানে আমি ব্যবহার করব না। আমরা মনে করি যে আমরা একটা ভারসাম্য বজায় রাখতে চাচ্ছি, সমান নিকটতা, দূরত্ব নয়। এখন দূরত্ব মানে আমি একটা নেগেটিভ দিতে সেটা, আমি তো কারোর সঙ্গে দূরে থাকতে চাই না, আমি সকলের কাছে থাকতে চাই এবং সকলে আমার কাছে থাকতে চাই। বাংলাদেশ এখন যে অবস্থানে আছে সেটা সম্প্রতি একটা বইও বেরোছে ভারত থেকে, ডক্টর শ্রীরাধা দত্তর তারা এটা এডিটিং করা, বাংলাদেশ অন নিউ জার্নি। সেখানে উনি বলেছেন যে বাংলাদেশের গত ধরেন 5, 10, 15 বছর ধরে যেটা বিশেষভাবে লক্ষণীয়, যে বিশ্বের শুধু এই অঞ্চলে নয়, চীন, ভারত বা জাপান নয়, বিশ্বের সকল শক্তিশালী বা গুরুত্বপূর্ণ রাষ্ট্র বাংলাদেশের সাথে বা বাংলাদেশের কাছে আসতে চাচ্ছে, বাংলাদেশকে তাদের সাথে নিতে চাচ্ছে। এখানে বাংলাদেশ তার নিজের দেশের স্বার্থ বজায় রেখে কোন দেশের সাথে কিভাবে, এবং এখানে ইতিহাসের কিন্তু একটা বিষয় রয়েছে। আমি জুমনবাড়ির সঙ্গে ইন্টারভিউতে বলেছিলাম যে ইতিহাসের একটা বিষয় রয়েছে, ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ঐতিহাসিক এবং সে কারণে এই সম্পর্কটা স্ট্র্যাটেজিক। আমাদের একদম পার্শ্ববর্তী যে দেশ সেটা হচ্ছে ভারত, এবং সীমান্ত এলাকা আমরা ভারত ছাড়া শুধু মিয়ানমারের সাথে আমাদের সীমান্ত এলাকা রয়েছে। তবে চীনের সাথে আমাদের সম্পর্ক অর্থনৈতিকভাবে বলেন, প্রতিরক্ষা সহযোগিতা ক্ষেত্রে বলেন, আমাদের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে বলেন, চীন একটা নিঃসন্দেহে একটা বড় ভূমিকা রেখে, বিশাল ভূমিকা রেখে। কিন্তু ভারতের সম্পর্কটা সম্পূর্ণ বিশেষ প্রেক্ষাপট। আপনি দেখেন বাংলাদেশ থেকে ভারত কজন বাংলাদেশি সফর করেন, সে তুলনায় বাংলাদেশ থেকে চীন কজন সফর করেন। এই যে পিপল টু পিপল কন্ট্যাক্ট, যদি এটা কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের একটা বিরাট অঙ্গ, এই পিপল টু পিপল কন্ট্যাক্ট। ভারতীয় ভিসা অফিস যেটা ঢাকায় আছে, সেটা ভারতের বৃহত্তম ভিসা অফিস সারা বিশ্বে। সেখানে আমাদের স্থল পথে, আকাশ পথে, নৌপথে বিভিন্ন ভাবে আমাদের যোগাযোগ রয়েছে। বাণিজ্যিক, দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক দুটোই আমাদের সঙ্গে অনেক বেশি। তবে সেখানে দেখা যায় যে ঘাটতিটা চীনের সাথে আমাদের অনেক বেশি ঘাটতি। চীনের সাথে আমাদের, চীন থেকে আমরা আমদানি করি প্রায় 19 থেকে 20 বিলিয়ন ডলার, রপ্তানি করি মাত্র 500 মিলিয়ন ডলার বা 600 মিলিয়ন ডলার। অন্যদিকে ভারত থেকে আমরা আমদানি করছি এখন কত 10 থেকে 12 বিলিয়ন ডলার, তবে রপ্তানি করছি 2 বিলিয়ন ডলার। আপনি ভারতে বড় বড় যে কোনো দোকানে বা শপিং মলে যান, মার্চ এন্ড স্পেন্সারে যান, সেখান থেকে যে বেশিরভাগই তৈরি পোশাক কিন্তু মেড ইন বাংলাদেশ লাগে। তো সম্পর্ক দুজনের সাথে আমাদের গুরুত্ব। আমি যেটা মনে করছি এবং আমি মনে করি সেটাই স্বাভাবিক, যে মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর হবে ভারত, পরপরই চীনে হবে। দুই পক্ষই চাচ্ছে প্রধানমন্ত্রী ওদের দেশে সফর করুক। ভারত কিন্তু বলেনি যে আপনি চীন আমাদের দেশে আগে আসেন, আর আমন্ত্রণ জানিয়েছে, আমন্ত্রণ গ্রহণ করেছেন। সম্প্রতি চীনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন,
আপনি আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন। আমি মনে করি যে ভারত সফরটা আগে হবে। এটা কিন্তু প্রতীকী একটা দিক রয়েছে, যে সাবস্টেন্সে কোনো পরিবর্তন হবে তা নট নেসেসারিলি, তবে নিঃসন্দেহে কূটনৈতিক ভাষায় একটা প্রতীকী মূল্য রয়েছে। অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, ভারত চীন দুই দেশই চাইছে যে প্রধানমন্ত্রী তার দেশ সফর করুক। আগে সফর করা না করা কূটনৈতিকভাবে কোনো পার্থক্য দেখেন কিনা? ধন্যবাদ। না, আমি মনে করি না যেন কোনো পার্থক্য আছে। এর একটা বড় কারণ হচ্ছে পৃথিবী ঠিক ওইভাবে বায়োল্যাটারাল যেভাবে বিংশ শতাব্দীতে যেভাবে কাঠামো ছিল সেটা কিন্তু বর্তমানে নেই। বর্তমানে পৃথিবী একটা বহুমাত্রিক কাঠামোর মধ্যে যাচ্ছে, মাল্টিপোলার কাঠামোর দিকে, এবং এটা স্পষ্টত যে এটার কোনো রিভার্স করার কোনো সুযোগ নেই। এবং সেই মাল্টিপোলারে কোন দেশে আগে গেল কোন দেশে পরে গেল আমার মনে হয় সেটা বিষয় হবে না। বিষয় হবে যে আমি কি করতে যাচ্ছি, আমি সম্পর্কের মাধ্যমে কোন জিনিসটা আমি আনতে চাচ্ছি। এখানে যদি অর্থনীতির বিষয়টা হয় এবং সেটা যদি ইনফ্রাস্ট্রাকচারের বিষয় হয়, আমি মনে করি যে অন্য দেশও তাই দেখবে যে ওই সম্পর্কের মধ্যে তার যেই সম্পর্ক আছে সেটা লাভবান হবে কিনা। একটা ভালো এক্সাম্পল হলো পদ্মা ব্রিজ। পদ্মা ব্রিজ ওয়ার্ল্ড ব্যাংক দেয়নি, সাপোর্ট দেয়নি, তাতে প্রধানমন্ত্রী বসে থাকেননি বা বাংলাদেশ বসে থাকেননি। তারা তাদের নিজের খরচে, এবং কোনো সন্দেহ নেই চীন তখন সহায়তা করলো। এখন পদ্মা ব্রিজে শুধু কি চীনের লাভ হবে তা তো না, সেখানে ভারতেরও লাভ হবে, এমনকি আমেরিকারও লাভ হবে, কারণ সেই রুটে যেই প্রোডাকশনের যে প্রাইসটা কমে আসবে সেই কমার ফলে সবারই লাভ হবে। এখানে মনে রাখতে হবে যে এক্সপোর্ট আর ইম্পোর্টের কথা বলা হয় সেটা কিন্তু এখন আর মিনিংফুল না। যেভাবে আমরা ট্রেডিশনাল ইকোনমিক্সে পড়ে এসেছি, এক্সপোর্ট ইম্পোর্ট সাপ্লাই ডিমান্ড এগুলো কোনোগুলোই কিন্তু এখন একেবারে সেইভাবে আমরা বিচার করলে চলবে না। কারণ আমার এক্সপোর্টের মধ্যে আমার ইম্পোর্টের কম্পোনেন্ট আছে, আবার ইম্পোর্টের কম্পোনেন্টের মধ্যে এক্সপোর্টের কম্পোনেন্ট আছে, এটাও খেয়াল রাখতে হবে। সাপ্লাই ডিমান্ডের ব্যাপারেও তাই। তো সেই জন্য আমি মনে করি না যে প্রধানমন্ত্রী কোন দেশে যাবে সে হিসাবে আমাকে দেখবে বাংলাদেশ, এমনকি পৃথিবী সেই অবস্থায় নেই এই বহুমাত্রিক কাঠামোর জন্য। আজকে আমরা জানি যে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফর করছেন, প্রথমবার এই আসলেন। এটাই বোঝা যাচ্ছে যে এই বহুমাত্রিক কাঠামোর মধ্যে ব্রাজিলও একটা বড় রাষ্ট্র হিসাবে কিন্তু থাকবে। এবং আমি মনে করি যে বাংলাদেশের সাথে ল্যাটিন আমেরিকা, বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা, এই কয়েকটা দেশের সাথে বড় সম্পর্ক হবে, কারণ ওই বহুমাত্রিক কাঠামোর মধ্যে ব্রাজিলও কিন্তু বলতে গেলে একটা পোলার তৈরি করেছে। সো সেই জন্য আমি মনে করি না যে কোন দেশে যাবে, সে যদি চীনে যায় তাতেও আমি মনে করি না ভারতের ভিতরে সেই ধরনের কোনো আপত্তি থাকবে। উল্টোভাবেও যদি হয়, ভারতে গেল চীনে, কথাটা হচ্ছে আমি যে কোন সম্পর্ক করব। এখানে একটু বলে রাখে যে বাংলাদেশের এই সবার সাথে বন্ধুত্বের মধ্যে একটা বড় বিষয় যেটা আছে সেটা হলো অর্থনৈতিক উন্নয়ন। আমরা কোনো দেশের সাথে নিরাপত্তার যে কাঠামো আছে, স্পেশাল যে কাঠামো যেটা পাকিস্তান করেছে আমেরিকা পশ্চিমা দেশের সাথে, এবং প্রচণ্ডভাবে ভুগছে, এখনো ভুগছে আমি বলবো, সে জায়গায় বাংলাদেশ কখনো যাবে না। ভারতও চাইবে না যে বাংলাদেশ সেই ধরনের একটা বিশেষ রাষ্ট্রের নিরাপত্তার বলয়ের মধ্যে থাকুক। তো যেহেতু সেই ধরনের সম্পর্ক আমরা রাখছি না সবার সাথে, অর্থনৈতিক কাঠামো, উন্নয়নের কাঠামো, সেই উন্নয়নের কাঠামোয় কিন্তু আমি মনে করি যে সবার সাথে সম্পর্ক, এখানে ওই জিরো সাম যেটাকে বলা হয় যে একজনের সাথে গেলে আরেকজন ক্ষতি হবে, বরং আমি মনে করি এটা ভেরিয়েবল সাম, সবারই লাভ হবে। যার জন্য আমি মনে করছি দুটি দেশই তো আমাদের খুব বন্ধু রাষ্ট্র এবং কৌশলগতভাবে আমাদের অর্থনৈতিক পার্টনার দুই দেশই, মানে সেখানে আসলে কৌশলগত কোনো পার্থক্য দেখেন কিনা ভূ রাজনীতিতে? আমি যেটা বললাম যে ভূ রাজনীতি মনে রাখতে হবে। আমরা জিওপলিটিক্সে যখন কথা বলি সবসময় জিওপলিটিক্স অফ কনফ্লিক্টের কথা বলি, সবসময় মনে হচ্ছে জিওপলিটিক্স একটা কনফ্লিক্টের মধ্যে থাকে। এটা মনে রাখতে হবে মাল্টিপোলারে কিন্তু জিওপলিটিক্স অফ কোঅপারেশন একটা বড় বিষয়, যেটা বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী বড় আকারে দেখাতে পেরেছে। তার সাথে মানে বাংলাদেশের সাথে যদি আমি জাপানের সম্পর্ক বলি, বাংলাদেশের সাথে যদি আমি চীন, রাশিয়া, এমনকি পশ্চিমা দেশের সম্পর্ক রাখি, বাংলাদেশের দিক থেকে কিন্তু কোনো কমতি ছিল না। পশ্চিমা দেশের, বিশেষ করে আমেরিকার, তার রাজনীতির কারণে বা তার যারা বন্ধু আছে এখানে, তারা হয়তো তাদের একভাবে বুঝিয়েছে, সেখানে
একটা রাজনৈতিক জিনিস চলে এসেছিল, নির্বাচন নিয়ে ইত্যাদি, কিন্তু বাংলাদেশের দিক থেকে কোনো কমতি ছিল না। যার জন্য আমি মনে করি না যে আমি ওইভাবে যে আগে বিংশ শতাব্দীতে যেভাবে দেখতে পারতাম সেভাবে জিও পলিটিক্সটাকে দেখলে চলবে না, বরং জিও পলিটিক্স অফ কোঅপারেশনের দিকে যদি আমি একটু নজর দেই, তাহলে আমি যেই দেশের সাথে সম্পর্ক করছি কিনা খেয়াল রাখতে হবে যে ওই সম্পর্ক মাধ্যমে অন্য দেশও লাভবান হবে কিনা। আমি যদি ইনফ্রাস্ট্রাকচার করি সেখানে লাভবান হবে কিনা, আমি যদি বর্ডারে কোনো একটা এগ্রিমেন্ট করি সেটা অন্য দেশ লাভবান হবে কিনা, সেই কাঠামোর মধ্যে যদি আসি আর থাকি, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের উন্নয়ন আরো বড় আকারে হওয়ার সম্ভাবনা রাখে। জি, শমশের মোবিন চৌধুরী, ভারত এবং চীনের সম্পর্কের ভিতরে তো আমরা দেখি নানা ইস্যুতে টেনশন আছে, বিশেষ করে ইন্দো চীনকে ঘিরে বা ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে স্ট্র্যাটেজি সেটাকে ঘিরে বাংলাদেশ তো সবসময়ই সবার সঙ্গে সমান দূরত্ব বা অংশীদারত্ব বজায় রেখে চলার চেষ্টা করছে বা চায়। বাংলাদেশ এই বিষয়ে আসলে দক্ষতার পরিচয় দিয়েও এসেছে অতীতে, সেটা ঠিক, কিন্তু আপনি মনে করেন কি না যে প্রধানমন্ত্রীর এই আগে পরে সফরে এই ধরনের ব্যালেন্সে কোনো সমস্যা হবে, আমরা যে ব্যালেন্সটা রেখে আসছিলাম? না, ব্যালেন্সে কোনো সমস্যা হবে না, হবে বলে আমি মনে করি না যে কোনো ধরনের ব্যালেন্সের সমস্যা হবে। তবে যে জায়গাটা, যে বিষয়টা দেখা এখানে প্রয়োজন, এটা হচ্ছে সম্প্রতি আমরা দেখছি যে দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশ, বিশেষ করে ভুটান, শ্রীলঙ্কা এবং অনেকটা নেপালও এই চীন ভারত টানাপোড়েনের মধ্যে পড়ে গেছে, প্রতিযোগিতার মধ্যে তারা শিকার হয়ে যাচ্ছে বা তারা সেখানে কিন্তু এসে গেছে। এটা নিয়ে কিন্তু ভারতও একটা শঙ্কা বলবো না, একটা উদ্বেগ বলুন বা একটা চিন্তা রয়েছে যে চীন কি দক্ষিণ এশিয়া একটা বড় ধরনের ফুটপ্রিন্ট যেটা বলা হয় সেটা এখানে করার চেষ্টা করছে কেন। অবশ্যই চীন করছে এবং করা অস্বাভাবিক কিছু নয়। চীন একটি শক্তিশালী দেশ, একটি অর্থনৈতিকভাবে, সামরিকভাবে সব দিকে শক্তিশালী দেশ। তবে ভুটানে যা ঘটেছে এবং শ্রীলঙ্কাতে বর্তমানে যা ঘটছে, যে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা চীনের দিকে সম্পূর্ণ ঝুঁকে পড়েছে। এই নিয়ে ভারতে একটা অস্থিরতা তো বিরাজ করছে। তো সেইখানে অবশ্যই তারা চায় যে বাংলাদেশের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক সম্পর্ক সেটা যেন আরো দৃঢ় হয় আগামীতে। এই নবনির্বাচিত সরকার প্রধানের প্রথম সফর তাদের দেশে হওয়াটা, এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এখানে ভূ রাজনীতি তো বটেই, ভূ রাজনীতি এখানে এসে গেছে। তবে মাননীয় প্রধানমন্ত্রী ভারত প্রথম সফর করলে চীন যে খুব একটা নারাজ হবে সেটা আমি মনে করি। তবে এটা যে সুচিন্তিতভাবে বাংলাদেশ সরকার এই সিদ্ধান্তটা নিবে যে কোথায় গেলে কি হবে, কোথায় গেলে কি অর্জন করতে পারবো। আমি ইন্ডো প্যাসিফিকে যে ভূ রাজনীতি এখন চলছে এটা কিন্তু দিন দিন আরো ঘনীভূত হচ্ছে। বিশেষ করে মালদ্বীপ বা শ্রীলঙ্কার দিকে যদি আমরা তাকাই, নেপালও একই অবস্থা হচ্ছে। এই চিন্তাটা কিন্তু ভারতের নীতি নির্ধারকদের মধ্যে রয়েছে। এবং আপনি দেখবেন যে ভারতে কংগ্রেস পার্টি যারা আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছে, তার যে রাজনৈতিক নির্বাচন ইশতেহার দিয়েছে সেখানে বিশেষ করে বাংলাদেশের সাথে সম্পর্কের কথা উল্লেখ করেছে। নির্বাচনী ইশতেহারে তারা বলেছে যে আমরা যদি নির্বাচিত হই, যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বিশেষ করে বাংলাদেশের সাথে যে ঐতিহাসিক সম্পর্ক সেটাকে আমরা আরো সুদৃঢ় করব। অর্থাৎ ভারতে কিন্তু এই বিষয়টা বাইপার্টিজান, যে সরকারই ভারতে ক্ষমতায় থাকুক না কেন বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকুক না কেন, তারা কিন্তু বাংলাদেশকে একটু প্রাধান্য দিয়ে থাকে, চীনও দিয়ে থাকে। কিন্তু চীন তো আরো অন্যান্য রাষ্ট্র, মিয়ানমারের ক্ষেত্রে আমরা দেখছি যে নিঃসন্দেহে চীন মিয়ানমারকে বেশি প্রাধান্য দিয়েছে। রোহিঙ্গা বিষয়ে আমরা এটা পরিষ্কার, এটা অস্বীকার করার কোনো কারণ এখানে। তবে চীন আমাদের একটি গুরুত্বপূর্ণ সহযোগী রাষ্ট্র, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে চীন একটা বড় ভূমিকা রাখেছে, এটা কেউ অস্বীকার করবেন না। তবে স্ট্র্যাটেজি ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা ইন্ডো প্যাসিফিক বিষয়ে মাথায় রেখে বাংলাদেশের সিদ্ধান্ত নিবে, জাতীয় স্বার্থ, জাতীয় মর্যাদা মাথায় রেখে সরকার সিদ্ধান্ত নিবে কোথায় যাবেন। আমি এখনো মনে করি যে প্রধানমন্ত্রী ভারত সফরটাই প্রথম দ্বিপাক্ষিক সফর। জি, অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, ভারত এবং চীনের যে নিজেদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কে নানা টানাপোড়েন আছে, টেনশন আছে, এবং তার ফলশ্রুতিতে এখানে যেমন শমশের মোবিন চৌধুরী বলছিলেন যে এখানে অনেকগুলো দেশ আসলে তার
সেই টেনশনের মধ্যে আসলে পড়ে গেছে, নিজেদেরকে তারা টেনে নিয়েছে ওখানে। বাংলাদেশ এতদিন একটা দক্ষতার পরিচয় দিয়ে দুই দেশের সঙ্গে একটা ব্যালেন্স রেখে আসছিল, সেখানে আসলে আপনি কি দেখেন? প্রথমে বলে রাখি, যদিও শমশের ভাই বলছেন তিনটা দেশের কথা বললেন, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপস, মনে রাখতে হবে যে এই তিনটা দেশের যত পপুলেশন, তার চেয়ে আমার পপুলেশন অনেক বড়, আমার মার্কেট অনেক বড়। আমি ভুটান না, বাংলাদেশ শ্রীলঙ্কা না, বাংলাদেশ মালদ্বীপস না, বাংলাদেশ পৃথিবীর সপ্তম বা অষ্টম দেশ। আমি ওই তিনটা দেশের সাথে কোনোভাবেই তুলনা করব না। তারা কি কারণে কি ঝামেলায় পড়েছে সেটা নিয়ে আমি মনে করি না যে বাংলাদেশকে বিচার করা হবে। এখানে যে জিনিসটা দেখা দরকার সেটা হলো পৃথিবী একটা বহুমাত্রিক কাঠামোর মধ্যে যাচ্ছে। আজকে যদি আমি ব্রাজিলের সাথে বড় সম্পর্ক করি, আমি একটা উদাহরণ হিসাবে বলছি, তাতে কি অন্য দেশ ক্ষতি হবে না লাভবান হবে, সেই জিনিসটা দেখা এবং সেই জিনিসটাই দেখবে। সেটা ভারতও যেমন রিড করবে, চীনও কিন্তু রিড করবে, যে এখানে ব্রাজিল, আমেরিকাও সেটা রিড করবে যে আমেরিকা কিভাবে এটা এই তার কোনো এক্সপোর্ট এখানে কমে যাবে কিনা বা তার ইম্পোর্টে কোনো ঝামেলা হবে কিনা যদি ব্রাজিলে যদি বাংলাদেশ একটা বড় মার্কেট করতে পারে। ওই এক্সাম্পলটা এই কারণেই বললাম যে এই বহুমাত্রিক কাঠামোর মধ্যে আমরা যেভাবে বায়োল্যাটারাল এখন মানে বলছি, সেই বলার মধ্যে আমি মনে করি যে নতুনত্ব আনা দরকার। আমি জানি মানুষের মাইন্ডসেটে তাই আছে, হয়তো অনেকে তাই ভাববেন এবং অনেকেই অনেকভাবে হয়তো এটাকে বিবেচনা করতে চাইবেন, কিন্তু ভারতের সাথে চীনেরও কিন্তু বড় ধরনের সম্পর্ক আছে। তাদের মধ্যে কোন সন্দেহ নেই অনেক বিষয় বিরোধ আছে, কিন্তু মিয়ানমারের ব্যাপারে, আমি যদি রোহিঙ্গার ব্যাপারে বলি, এখানে কিন্তু ভারত আর চীন একইভাবে ভোট দিয়েছে। জাতিসংঘে যতগুলো ভোট হয়েছে তারা কিন্তু একসাথে থেকেছে, এটাও খেয়াল রাখতে হবে। এবং আমরা দেখছি ভারত আর চীন একইভাবে ইউক্রেনের ব্যাপারে কিন্তু একই সাথে ছিল। এখানে আমি জয়শঙ্করের খুবই সুন্দর বই দ্য ইন্ডিয়া ওয়ে, সেটা যদি আমি খেয়াল রাখি তাহলে বোঝা যাচ্ছে সে কিন্তু একটা পোলার, সে একটা বিশাল পোলার আমি মনে করি ভবিষ্যতে হতে যাচ্ছে এবং অলরেডি হয়ে গেছে। ঠিক একইভাবে চীনের পোলার, আমেরিকাও একটা পোলার। এই যে মাল্টিপোলারের যে কাঠামো, সেখানে পররাষ্ট্র নীতি কিন্তু আমাকে অন্যভাবে চিন্তা ভাবনা করতেই হবে এবং অন্যভাবে দেখা দরকার। যার জন্য বারবার যেটা গুরুত্ব দিচ্ছি যে আমি কি করতে যাচ্ছি, আমি যেই সফরই যাই না কেন, এখানে সিম্বলিক সফর করে লাভ নেই। কারণ অনেক সময় দেখা যায় সিম্বলিক সফর করে ওটা ডোমেস্টিক ফ্রন্টে আরো হইচই হয়ে যায় আমি যদি কিছুই না পাই। ভারতে বর্তমানে নির্বাচনের মধ্যে তারা যাচ্ছে, সেখানে সফরের মধ্যে কোনো কিছু থাকবে কিনা সেটাও একটা বিষয়, এবং নির্বাচনের পরপরই বড় ধরনের অর্থনৈতিক কাঠামো তৈরি হবে কিনা সেটাও সময় লাগার কথা। এখন বাংলাদেশ সেই সময়টা বসে থাকবে না, বাংলাদেশ এর মধ্যে এমন কতগুলো স্টেপ নেবে যেই কাঠামোর মধ্যে ভারতেরও লাভ হবে। আমি সেই জায়গায় কিন্তু গুরুত্ব দিচ্ছি যে আমি কি করতে যাচ্ছি, আমি চীনে যাচ্ছি কি সিম্বলিক ভাবে আমি যে কি চলে আসবো, না আমি বড় একটা কোনো কাঠামোর মধ্যে যেতে চাচ্ছি। ওই কাঠামোটাই আমি কিন্তু জোর দিচ্ছি, বিশেষ করে পৃথিবীর এই বর্তমান মাল্টিপোলারের কারণে। জি, শমশের চৌধুরী, আমরা যে ইন্দো প্যাসিফিক যে ট্রিটি, সেটাতে সই করা না করা নিয়ে এক ধরনের চাপের মধ্যে আমরা ছিলাম। বিশেষ করে গত বছরটা আমরা মানে নানান সময় দেখেছি এই ইস্যুটি সামনে এসেছে। সেই জায়গায় কিছুটা আসলে স্তিমিত কিনা বা কি দেখেন আসলে? স্তিমিত আমি বলবো না। এখন এটা তো মূল কথা হচ্ছে এটা যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে। তো সেখানে যুক্তরাষ্ট্র এখন গাজা নিয়ে চরমভাবে সমালোচিত হচ্ছে, ইউক্রেন নিয়ে তারা এখনো হিমশিম খাচ্ছে। তারা এই মুহূর্তে হয়তো ইন্দো প্যাসিফিক বিষয়টা খুব আলোচনায় আনছে না, তবে বাংলাদেশের সর্বশেষ নির্বাচনের পরে যুক্তরাষ্ট্র যে বার্তাটা দিয়েছে, সেখানে তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে নির্বাচিত হওয়ার জন্য, এবং একই সাথে বলেছে তারা আশা করে যে বাংলাদেশ এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওই তাদের বার্তার মূল বিষয়টা কিন্তু ওটা, দ্বিপাক্ষিক সম্পর্কতে আমাদের কোনো ঘাটতি হবে না। তবে আমরা আশা করছি বাংলাদেশ এই নির্বাচন হওয়ার সত্ত্বেও, আপনি পিটার হাসের একটা ইন্টারভিউ ডেইলি স্টার সেজে উঠেছে, সে বলেছে নির্বাচন আমরা যেভাবে আশা করেছিলাম সেইভাবে হয়নি, অংশগ্রহণমূলক হয়নি, অবাধ হয়নি, এটা তার বক্তব্য।
তবে আমরা বাংলাদেশের সঙ্গে আমরা এঙ্গেজমেন্ট সম্পর্কে থাকবো এবং আশা করবো বাংলাদেশ একটি ওপেন এবং পিসফুল ইন্দো প্যাসিফিক দেখতে চাবে, আমাদের সাথে এই ব্যাপারে কাজ করবে। তো ভূ রাজনীতিতেও কিন্তু এই বিষয়টা আসছে। তবে বাংলাদেশের এমন কোনো অবস্থায় বাংলাদেশ পড়েনি যে ভারসাম্য বাংলাদেশ সরকার এতদিন বজায় রেখে এসেছিল, এই নির্বাচনের পরে নতুন সরকার এসে বা এই সরকার আবার পুনর্নির্বাচন হওয়ার পরে তার কোনো বড় ধরনের পরিবর্তন ঘটবে বলে আমি মনে করি। জি, শমশের মবিন চৌধুরী এবং অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে সংবাদ যুগে।